আজ আমি তোমাদের শোনাব চন্দনপুরের এক রাজবাড়ির কাহিনী, যে বাড়ির সামনে দিয়ে সন্ধ্যার পরে যেতেও রীতিমতো সাহসের প্রয়োজন হয়। শোনা যায়, রাত নামলেই রাজবাড়ি থেকে ভেসে আসে কান্নার শব্দ, কখনো বা অট্টহাসির আওয়াজ। যাক, নিতাই বাবুর দর্শন তাহলে শেষমেশ পাওয়া গেল। বিয়ের পর থেকে তোকে তো আর দেখাই যায় না। তা বউয়ের ভয় নাকি রাতে ভূতের ভয়ে আর দেখা যাচ্ছে না? কি যে বলো না দীপকদা, বউকে ভয় করতে যাব কেন? বাকি রইল ভূত, তাকে তো কখনো দেখিনি। ভয় করার তো কোনো প্রশ্নই আসে না। ভূত নিয়ে হাসি ঠাট্টা করা ঠিক না। আমি বিভিন্ন ভৌতিক জায়গা পর্যবেক্ষণ করি। তোরা যদি ভূতে বিশ্বাস না করিস তবে আমার সাথে যেতে পারিস। কিছুটা তাচ্ছিল্য সহকারে নিতাই সকলের সামনে উত্তর দিল, সেখানে কি ভূতেরা বসবাস করে নাকি ভূতেদের স্কুল আছে? কাল আমি চন্দনপুরের রাজবাড়িতে যাচ্ছি। তোরা যদি আমার সাথে যেতে চাস তবে বিকেলের মধ্যে তৈরি হয়ে আমার বাড়িতে আসিস। জগন্নাথের প্রস্তাব অনুযায়ী নিতাই ও দীপক শেষমেশ রাজি হয়ে গেল এবং পরদিন বিকালে তারা রওনা দিল সেই রাজবাড়ির উদ্দেশ্যে। স্টেশন থেকে নেমে একটা বড় গাছের নিচে দাঁড়িয়ে আছে। তারা অপেক্ষা করতে লাগলো একটা ভ্যান অথবা রিক্সার জন্য। কিছুক্ষণ পরে এক ব্যক্তিকে সেই রাস্তা দিয়ে যেতে দেখে জগন্নাথ তাকে জিজ্ঞাসা করল, দয়া করে একটু শুনবেন, এখান থেকে রাজবাড়ি কিভাবে যাব একটু বলতে পারবেন? আগে মাপ করবেন বাবুরা, সন্ধ্যার পরে এই এলাকায় কোনো গাড়ি চলে না, আর রাজবাড়ির রাস্তাতে তো কেউ যায়ই না। এই এলাকাটাও ভালো নয়। রাতের বেলা আপনারা বরং অন্য কোথাও আশ্রয় নেন। এরপর লোকটি সেখান থেকে চলে গেল এবং তারা তিনজনও রাজবাড়ির পথ ধরে হাঁটতে লাগলো। রাজবাড়ির সামনে যখন তারা পৌঁছালো তখন প্রায় রাত 8টা বাজে। একেবারে শান্ত নির্জন পরিবেশে বাড়িটি অবস্থিত। দূর থেকে ভেসে আসা পশুদের আওয়াজ ও শীতল দমকা হাওয়াতে বোঝা যাচ্ছে যে এখানে মানুষ ছাড়া সবকিছুরই যেন অস্তিত্ব আছে। আরে জগন্নাথ, এ কোথায় নিয়ে এলি রে আমাদেরকে? এই ভূত বাংলো থেকে আমাদের রাত কাটাতে হবে নাকি? হ্যাঁ গো দীপকদা, আমি বাড়ির কেয়ারটেকারকে আগে ভাগেই জানিয়ে রেখেছিলাম। সে আমাদের জন্য
নিচতলার পূর্ব দিকের একটা ঘর পরিষ্কার করে রেখে কিরে নিতাই, স্টেশন থেকে এখানে আসা পর্যন্ত তুই কাকে কাকে দেখতে পেলি? কাকে আর দেখব? মানুষ থাকলে তবে তো দেখব। এসব কিছু দেখতে হলে জ্ঞানের চোখের দরকার হয় রে নিতাই। ঠিক আছে, তোরা বিশ্রাম নে, আমি একটু বাইরে থেকে ঘুরে আসি। এরপর জগন্নাথ ঘর থেকে বেরিয়ে গেল। অনেক পথ হাঁটাহাঁটি করে তারা কিছুটা ক্লান্ত হয়ে পড়ে। তাই কখন যে ঘুমিয়ে পড়েছিল সেটা তারা বুঝতে পারল না। মাঝরাতে হঠাৎ করে নিতাইয়ের ঘুম ভেঙে গেল। দেখল জগন্নাথ তখনও ফেরেনি। হঠাৎ করে তার চোখ পড়ল দরজার দিকে। একটা বাচ্চা মেয়ে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ভয়ে তার সারা শরীর যেন পাথর হয়ে গেল। সে উচ্চস্বরে দীপককে ডাকার চেষ্টা করল, কিন্তু কে যেন তার সারা শরীরকে অবশ করে দিয়েছে। কিরে, কি হলো রে তোর? অমন করছিস কেন? জল খাবি? একটা বাচ্চা মেয়ে দরজার ধারে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। কি যাটা বলছিস? ওখানে তো কাউকেই দেখা যাচ্ছে না রে। জগন্নাথকে খোঁজার জন্য তারা দুজনে বাইরে বেরিয়ে এলো এবং বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পরও তারা জগন্নাথকে আর দেখতে পেল না। জগন্নাথ, জগন্নাথ, আমাদেরকে রেখে তুই কোথায় চলে গেলি রে? দীপকদা, ব্যাপারটা সুবিধার মনে হচ্ছে না। আমি যেন কেমন বিপদের আভাস পাচ্ছি। চলো আমরা ঘরের মধ্যেই থাকি। তখনই একটা বাচ্চা মেয়ের হাসির শব্দ ভেসে এলো। তারা ঘরের মধ্যে প্রবেশ করতে যাবে এমন সময় এক বিকট চেহারা লোক তাদের সামনে পথ আটকে দাঁড়ালো, যার চোখ দুটো বিস্ফারিত। তোদের এত বড় সাহস, আমার রাজপ্রাসাদে প্রবেশ করেছিস? এখানে একবার ঢুকলে আর বাহির হওয়া যায় না। আমাকে ছেড়ে দাও, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আর কখনো এখানে আসবো না, আমাকে ছেড়ে দাও। কি গো, বলি এত বেলা অবধি ঘুমিয়ে ঘুমিয়ে কাকে ছেড়ে দিতে বলছো? সেই কখন থেকে তোমাকে ডাকছি। চলো, খাবার রেডি করে রেখেছি।